This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, শুরু করছি ৫ কথা TV9 বাংলায়। লিমা রয়েছে আপনাদের সঙ্গে, নজর রাখবো এই মুহূর্তের বড় খবর। জানিয়ে রাখবো, কালকের মধ্যেই রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী। ২৮শে ফেব্রুয়ারি ভোটার তালিকা বেরোনোর পর রাজ্যে আইন শৃঙ্খলার সমস্যা হলে কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করতে পারবে পুলিশ প্রশাসন। কথা বলবো আমাদের রিপোর্টার শ্রাবন্তী শাহর সঙ্গে। শ্রাবন্তী, কত কোম্পানি বাহিনী আসছে, কোথায় কত মোতায়েন হচ্ছে? দেখো, 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আপাতত আসতে শুরু করবে আগামীকাল থেকে। দফায় দফায় এরা আসবে। যেটা সিইও মনোজ আগরওয়াল তিনি কনফার্ম করেছেন যে 1 তারিখ থেকে বিভিন্ন জায়গায় এদেরকে দেখতে পাওয়া যাবে। অর্থাৎ এসআইআর তালিকা প্রকাশের সাথে সাথেই কেন্দ্রীয় বাহিনী থাকছে। এক্ষেত্রে বিভিন্ন জায়গায় মনে করা হচ্ছিল যে এসআইআর তালিকা প্রকাশের সাথে সাথে বিক্ষোভ হতে পারে। সেক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে নির্বাচন কমিশন। 12 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী যেমন কলকাতায় থাকছে, ঠিক তেমনি ভাবে বিভিন্ন জেলায় জেলায় 10 কোম্পানি 12 কোম্পানি দেওয়া হয়েছে। সীমান্তবর্তী জেলার উপরে আলাদা করে নজর দেওয়া হয়েছে। আগামী 10ই মার্চ ফের নতুন করে আরো 200 কোম্পানির কেন্দ্রীয় বাহিনী আসবে। অর্থাৎ ভোট ঘোষণা এখনো হয়নি। ভোট ঘোষণা যদি মার্চের 3য় সপ্তাহেই হয়, তার আগেই রাজ্যে আসছে একসঙ্গে প্রায় 480 কোম্পানি বাহিনী। ধন্যবাদ। তো 28 তারিখ আগেই আসবে। और सेंट्रल फोर्स जो আছে 1 তারিখ মধ্যে যেখানে যেখানে ডিসিশন হয়েছে ওখানে মোতায়েন হয়ে যাবে। অ্যান্ড দে উইল গো অ্যারাউন্ড দ্য এরিয়া। ওরা ঘুরবে, ওরা দেখবে, ওরা বসে থাকবে না। ওরা কি 28 তারিখের পরে যদি কোথাও ল অ্যান্ড অর্ডার সমস্যায় সেখানে কি তারা যেতে পারবেন? সেটা কেন যেতে পারবেন না, কিন্তু ওখানে ডিএমএসপি আছে, ওরা নিয়ে যাবে ওদেরকে। সেন্ট্রাল ফোর্স তো নিয়ে যায় না কোথায়। সেন্ট্রাল ফোর্স যেটা আছে যেখানে প্রয়োজন বোধ হবে ডিএমএসপি আর ল অর্ডার মেশিনারি, ওখানে নিয়ে যাবেন ওদেরকে। নিশ্চয়ই লাগাতে পারবেন, কেন লাগাতে পারবেন না? এমনি এমনি সেন্ট্রাল ফোর্স এসছে ল অর্ডার এখন অ্যাসিস্ট করার জন্য, প্লাস আছে ইলেকশন জন্য। ইলেকশন জন্য দ্য এরিয়া ডমিনেশন ইজ পার্ট অফ দ্যাট থিং স্পেল্ড আউট পলিসি অফ ইসিআই। এরিয়া ডমিনেশন মতলব আছে ওরা এরিয়া যাবে, চিনবে, পেট্রোলিং করবে। হ্যাঁ, ওদের গাড়ির মধ্যে জিপিএস থাকবে। ও তারপরে সেন্ট্রাল অবজার্ভার বলেছেন বডি ক্যাম থাকবে। তো এটা যেটা আছে এদের ভালোই, কোথায় কি ঘুরছে না ঘুরছে রোজ সব আমাদের কাছে ফিডব্যাক থাকবে। বাহিনীর আসলে রাজনৈতিক মহলে কে কি বলেছেন শুনুন। 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসুক কিংবা 400 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসুক, যতক্ষণ কেন্দ্রীয় বাহিনীর রিমোট কন্ট্রোলটা কেন্দ্রীয় সরকারের হাতে, কেন্দ্রীয় প্রশাসনের হাতে না থাকবে, ততক্ষণ আপনার ওই বাহিনী কাঠের পুতুল মনে হবে। ওই বাহিনী ওই কুমোরটুলি স্টুডিওর পুতুল মনে হবে, এছাড়া কিছু মনে হবে না। এই রাজ্যের সরকারের হাতে কেন্দ্রীয় বাহিনীর পরিচালন ভার থাকলে কেন্দ্রীয় বাহিনী হাজারদুয়ারি দেখবে। আর কেন্দ্রীয় বাহিনীর বদলে এই রাজ্য সরকারের বদলে কেন্দ্রীয় সরকারের হাতে যদি এই বাহিনীর চাবিকাঠি থাকে, তাহলে পিসি এবং পিসির দলবল চোখে সরষে ফুল দেখবে। কত কেন্দ্রীয় বাহিনী এলো তাতে আমাদের কিচ্ছু যায় আসে না, কার হাতে চাবিকাঠি ওটাই আসল। কেন্দ্রীয় বাহিনী এর আগেও লক্ষ লক্ষ এসছে, হাজার হাজার এসছে। বুটের আওয়াজ করে কাঁধে বড় রাইফেল ঝুলিয়ে পশ্চিমবঙ্গ দাপিয়ে বেরিয়েছে। কিন্তু সজল বাবুদের মনে রাখা উচিত, ভারতবর্ষ একটা আইন মেনে চলা পরিচালিত রাষ্ট্র। এখানে যেখানে ইচ্ছে সৈন্য নামিয়ে মানুষকে ভয় দেখানো যায় না, বা একটা শিক্ষিত সরকারকে ধমক চমকে রাখা যায় না। আইন কানুন আছে, কেন্দ্রীয় বাহিনী কি করতে পারে কি করতে পারে না। এবার আজকের অন্যতম বড় খবরের দিকে নজর রাখি। মার্চের 3য় সপ্তাহের আগে বাংলায় ভোট ঘোষণা হবে না, খবর নির্বাচন কমিশন সূত্রে। কেন সময় লাগছে, কেন মার্চের 3য় সপ্তাহ? এটা কি এসআইআর এর কারণে? ডিটেইলে জানবো আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকারের কাছ থেকে। জ্যোতির্ময়,
দেখো, সুপ্রিম কোর্টে জানিয়েছে ইতিমধ্যেই জাতীয় নির্বাচন কমিশন যে 28শে ফেব্রুয়ারি পূর্ব নির্ধারিত সময় চূড়ান্ত ভোটার তালিকা ঘোষণা করা হবে, কিন্তু তারা 95% কাজ এখনো পর্যন্ত এই এসআইআর এর ক্ষেত্রে শেষ করতে পেরেছে। বাকি যে 5% থাকছে তার দফায় দফায় লিস্ট প্রকাশ হবে, সাপ্লিমেন্টারি লিস্ট তারা প্রকাশ করবে এবং যা সময় সাপেক্ষ। তার কারণ ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির দেওয়া চিঠি থেকেই স্পষ্ট, তিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি লিখে জানিয়েছেন যে পরিমাণ ভেরিফিকেশন প্রসেস বাকি রয়েছে তা শেষ করতে যথেষ্ট সময় লাগবে। স্বাভাবিকভাবেই যতদিন পর্যন্ত না সেই প্রক্রিয়া শেষ হচ্ছে ততদিন পর্যন্ত এই ভোট ঘোষণা করা সম্ভব নয়, প্রথমত। দ্বিতীয়ত, 1 মার্চ একটি বৈঠক হওয়ার কথা ছিল, যেখানে দিল্লি থেকে কমিশনের প্রতিনিধি দলের রাজ্যে যাওয়ার কথা ছিল, সেই বৈঠক স্থগিত করা হয়েছে। এরপরে ভোট ঘোষণা করার জন্য আরও কয়েক দফায় জাতীয় নির্বাচন কমিশনের একেবারে শীর্ষ আধিকারিকদের রাজ্য প্রশাসনের সঙ্গে বৈঠকে বসার কথা, যে বৈঠক এখনো পর্যন্ত হয়নি। এর পাশাপাশি যে খবর আমরা পাচ্ছি, যার সঙ্গে কমিশনের কোনো সম্পর্ক নেই বা ভোট ঘোষণার কোনো সম্পর্ক নেই, বিষয়টি কাকতালীয় হতে পারে, তা হচ্ছে বেশ কয়েকটি সরকারি মিটিংও রয়েছে, যেমন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কয়েকটি কর্মসূচি রয়েছে, তার যা সরকারি অনুষ্ঠান। স্বাভাবিকভাবেই আমাদের দেখার যে প্রধানমন্ত্রীর এই কর্মসূচির আগেই ভোট ঘোষণা হয়ে যায় নাকি তার পরে হয়। কিন্তু একটা বিষয় স্পষ্ট, যে কমিশনের হাতে যে পরিমাণ কাজ এই মুহূর্তে রয়েছে তা সম্পূর্ণভাবে শেষ করে ভোট ঘোষণা যদি তারা করতে চায়, তাহলে অন্তত মার্চের 3য় সপ্তাহ পর্যন্ত তাদেরকে অপেক্ষা করতে হবে। আর যদি তাই হয় তাহলে ভোট শুরু হতে এপ্রিলের 3য় সপ্তাহ হয়েই যাবে, কারণ মাঝে অন্তত 28 দিনের একটা গ্যাপ রাখতে হয়। স্বাভাবিকভাবেই মার্চের 3য় সপ্তাহের আগে যে পশ্চিমবঙ্গে ভোট ঘোষণা হচ্ছে না, সেই বিষয়টা আপাতভাবে বলাই যায়। ধন্যবাদ। ওখানে মিটিং হলো, মিটিংয়ে ওনারা বললেন যে ঝাড়খণ্ড থেকে আর ঝাড়খণ্ড থেকে এবং উড়িষ্যা থেকে কিছু জাজ আসতে পারেন, সেটা ওরা জানাবে আমাদের, কিন্তু শর্টলি এটুকুই বলেছেন। তো যদি যারা আসেন তাদের জন্য সমস্ত ব্যবস্থা করা হবে এবং তাদের জন্য ইউজার আইডি ক্রিয়েশন, প্রশিক্ষণ ইত্যাদি সব ব্যবস্থা আমরা করব। আর এই মুহূর্তে আরো একটা বড় খবরে নজর রাখি। এসআইআর এর কাজে রাজ্যে আসছেন ভিন রাজ্যের 200 বিচারক। ঝাড়খণ্ড, ওড়িশার 200 বিচারক আসছেন পশ্চিমবঙ্গে, এমনটাই সূত্র মারফত খবর। আর কি জানা যাচ্ছে, শ্রাবন্তী ষাট থেকে জানান। শ্রাবন্তী, দেখো রিমা, 200 জন এই ঝাড়খণ্ড এবং বিহার থেকে চেয়ে পাঠানো হয়েছে। আজকে প্রধান বিচারপতি চিঠি দিয়ে এই দুই রাজ্য থেকে এই জুডিশিয়াল অফিসার চেয়ে পাঠিয়েছেন, কিন্তু তারা কবে আসতে পারবেন সেই সম্পর্কে এখনো পর্যন্ত নিশ্চয়তা কিছু আসেনি। এই মুহূর্তে 532 জন জুডিশিয়াল অফিসার নির্বাচিত হয়েছেন এই রাজ্যেই যারা কাজ করছেন, যার মধ্যে 273 জন এই মুহূর্তে কাজ শুরু করতে পেরেছেন। হাইকোর্ট যেটা মনে করছে যে 500 জন রয়েছেন, তার সঙ্গে যদি আরো 200 জন ভিন রাজ্য থেকে আসেন, একসঙ্গে 700-এরও বেশি জুডিশিয়াল অফিসার কাজ শুরু করলে কাজের গতি অনেকটা বাড়বে। লিমা, 60 লক্ষ নাম বাদ দিয়ে কি 28 তারিখ ভোটার তালিকা প্রকাশিত হবে? তাদের নামটাও যে বি এডজুডিকেশন থাকবে, তো সুপ্রিম কোর্ট বলে দিচ্ছে এখন যে আছে ফাইনাল লিস্ট তৈরি হবে 28 যেটা ফেব্রুয়ারি হবে। এরপরে যখন পর্যন্ত নোটিফিকেশন হবে না ইলেকশন, যত কেস এডজুডিকেশন হয়ে যাবে আর যে ক্লিয়ার হয়ে যাবে, ওরা ডিম টু বি পার্ট অফ ফাইনাল লিস্ট আছে। মুখ্যমন্ত্রী বলছেন 1 কোটি, আর যেগুলো হবে না স্যার তাদের পাশে কিরকম এডুকেশন কিছু এরকম লেখা থাকবে, ম্যাডাম কিছু ভাবে থাকবে। হ্যাঁ, এখন যেটা হবে না, তো লেখা থাকবে এডুকেশন আছে या ডিলিট আছে, যে লেখা থাকবে যেরকম হয়। आ रहे हैं, लेकिन कितने लोग आ रहे हैं, ये कितने ऑफिसर, जुडिशियल ऑफिसर आएंगे, वो बाद में बताएंगे। सर अभी सर कितने फिगर्स मिले? कोई फिगर नहीं, और सर उनके रहने खाने का कोई वो जो इंतजाम लगेगा वो सब हम लोग कर देंगे। এসআইআর এ 1,20,00,000 নাম বাদের আশঙ্কা মুখ্যমন্ত্রী। কত নাম বাদ যাবে এখনই বলা সম্ভব নয়, কৌশলী জবাব নির্বাচন কমিশনের সিইও। মুখ্যমন্ত্রী বলছে 1,20,00,000 নাম বাদ যাওয়ার আশঙ্কা রয়েছে। মানে এটা দেখুন, আমি বলতে পারবো না, যে আমার তো যেটা আছে আমার কাছে एग्जैक्ट फिगर नहीं है। कमिश्नर के कत बात जाच्छे? अभी तक तो मेरे पास एक ही फिगर है, 58 लाख जो है, जो ASDD एब्सेंट शिफ्टेड डेथ और डुप्लीकेट जो हटा था आपका ड्राफ्ट पब्लिकेशन से पहले 16/12/2025 से पहले, जिसका हर एक का डिटेल हर एक बूथ में है,
इसके बाद जो होगा 28 तारीख को ही मालूम पड़ेगा। हमारा काम चल रहा है कि कितने अब इस लिस्ट में आते हैं। এসআইআরে 1,20,00,000 নাম বাদ যাওয়ার আশঙ্কা প্রকাশ করে গতকাল মুখ্যমন্ত্রী ঠিক কি বলেছিলেন শুনুন। এসআইআর চলছে, অনেকের ভোটাধিকার বাদ গেছে। আমি দুঃখিত। প্রথমে 58 लाख निकाल दिया, उसको बाद छुपा के लॉजिस्टिक डिस्क्रिपेंसी नाम पे 50 लाख नहीं, वो 80 लाख होगा। अगर 20 लाख हम मत में की बीच पकड़े तो 1,20,00,000 लोगों का नाम बाद चल जाएगा। मैंने खुद जाके फाइट किया सुप्रीम कोर्ट में। हमको पता नहीं है 28 तारीख में जो लिस्ट निकालेगा, ये लोगों ने छुपा रुस्तम लोगों ने 1,20,00,000 लोगों को नाम उतार दिया। आफ्टर 14 कि लॉग इन उसका पास में है। ऑर्डर भी हो गया, 4-5 दिन हो गया कोर्ट का, उसका बाद भी काम शुरू नहीं हुआ। मेरे को पता नहीं है 28 तारीख में जब लिस्ट निकालेंगे तो लोगों को मन में जिसको नाम नहीं रहेगा कितना दुख होगा। क्या मत प्रे करके जा रहा है जस्टिस के लिए, जियो और जीने दो। এবার বঙ্গ জয়, আত্মবিশ্বাসী অমিত শাহ। অনুপ্রবেশের জন্য বদলে গেছে পশ্চিমবঙ্গের জনবিন্যাস। বিজেপি সরকারে এসে দ্রুত অনুপ্রবেশকারীদের তাড়াবে। অনুপ্রবেশ বদলে দিয়েছে অসম, বিহার, ঝাড়খণ্ডের জনবিন্যাস। শীঘ্রই সব সীমান্তবর্তী রাজ্যকে অনুপ্রবেশকারী মুক্ত করা হবে। বিহারের আরারিভাবে সভা থেকে, যেটা আরারিয়ার সভা, সেখান থেকেই আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। घुसपैठियों से मुक्ति से मतलब सिर्फ मतदाता सूची से नाम हटाना नहीं, हम कृतनिश्चयी है कि एक एक घुसपैठिए को भारत की भूमि से चुन कर भारत के बाहर भेजने का कार्यक्रम करेंगे। और भारतीय जनता पार्टी स्पष्ट कर देना चाहती है, मेरी सरकार भी स्पष्ट करना चाहती है कि वादा चुनावी वादा नहीं है। नरेंद्र मोदी सरकार का ये दृढ़ संकल्प है कि पूरे देश को हम घुसपैठियों से मुक्त करेंगे। और ये पूरे सीमांचल क्षेत्र में ये शुरुआत कुछ ही समय में होने जा रही है। बंगाल में भी चुनाव है, मुझे पूरा भरोसा है कि इस बार भारतीय जनता पार्टी की सरकार बनने वाली है। भारतीय जनता पार्टी की सरकार का पहला एजेंडा रहने वाला है कि सीमा पर बाढ़ का काम समाप्त करना और एक एक घुसपैठिए को चुन कर देश के बाहर भेजना। और इसकी शुरुआत, चूंकि यहां पर सरकार बन चुकी है, जनादेश भी इस एजेंडा को प्राप्त हो चुका है, हम तो इसी मुद्दे पर चुनाव लड़े थे। हमारी विपक्ष की पार्टियों ने ये मुद्दे का विरोध किया था, मगर मैं तो आभारी हूं बिहार की जनता का कि अभूतपूर्व जन समर्थन हमें मिला है। উনি প্রথমে বাংলায় কবে আসবেন সেই স্বপ্ন ভুলে যান, কিন্তু আগে অনুপ্রবেশকারীদেরকে তার মানে উনি ঢুকিয়েছেন, তারপরে সরকার করবেন সেই অনুপ্রবেশকারীদেরকে বের নিয়ে তারপরে তাদেরকে বের করবেন। এটা ওনারই প্লট তাহলে, কারণ অনুপ্রবেশকারীরা ঢুকেছে সেটা তো আর বাংলা পুলিশ আটকায় দিয়েছে, সেটা তো অমিত শাহের আন্ডারে। তাহলে অমিত শাহ পদত্যাগ করুন, বাংলায় ক্ষমতা বদলের কথা বলার উনি পদত্যাগ করুন, কারণ তার সম্পূর্ণ দায়ী এবং দায়িত্ব অমিত শাহের। আর এরকম ছেঁড়া কাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন উনি আগেও দেখেছেন, আরও দেখতে থাকুন। বাংলা বিজেপির ছিল না, বাংলা বিজেপির কোনোদিন হবে না। বঙ্গবাসীকে প্রধানমন্ত্রীর চিঠির পাল্টা চিঠি তৃণমূলের চিঠির শিরোনাম, যে চিঠি মোদি কখনো লিখবেন না। বাংলায় দুর্গাপুজো হয় না বলে ভুল করেছিলাম, এখন জয় মা কালী বলে ভক্তির ভান করছি। বাংলাকে বঞ্চনা করতে প্রাপ্য টাকা আটকে দিয়েছি। নির্বাচন কমিশনকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছি। 160 জনের মৃত্যুর দায়ভার গ্রহণ করিনি। প্রধানমন্ত্রীর ছবি সংবলিত চিঠিতে উল্লেখ তৃণমূলের।
পশ্চিমবাংলায় যে মুখ্যমন্ত্রী ব্যানার্জি হয়ে শুধু আল্লাহ আল্লাহ করে বেরিয়েছে, যে মুখ্যমন্ত্রী দুর্গাপূজা বন্ধ হওয়ার দেখা সত্ত্বেও কিছু বলেননি, খোদ গতবারের আগের বার খোদ কলকাতায় আদালতের নির্দেশে সরস্বতী পূজা হতে হয়েছে পুলিশ প্রহরায়। এত বড় সত্য ওনারই কলকাতায়, ওনারই কনস্টিটিউন্সি। অতএব মুখ্যমন্ত্রীর কনস্টিটিউন্সিতে যদি সরস্বতী মায়ের পুজো হাইকোর্টের নির্দেশে পুলিশ প্রহরায় হতে হয়, তাহলে বুঝতে হবে রাজ্যের অবস্থা কোথায় এসে দাঁড়িয়েছে। এখন বিপদে পড়েছে, এখন দেখছে এই বিপদ থেকে আল্লাহ উদ্ধার করতে পারবে না, সেই কারণে এখন জগন্নাথ, মহাকাল, দুর্গা মা, যে দুর্গা মায়ের বিসর্জন উনি আটকে দিয়েছিলেন আজ থেকে 6 বছর আগে মহরমের জন্য। এগুলো সব যুগের সঙ্গে। আপনি যখন রেকর্ড শুনতেন তখন কোনোদিন ভেবেছিলেন ক্যাসেট আসবে? ক্যাসেট যখন এসছে আপনি কখনো ভেবেছিলেন যে সিডি আসবে? সিডি যখন এসছে আপনি ভেবেছিলেন পেন ড্রাইভ আসবে? ডিজিটাল এসে গেছে, এখন প্রত্যেকটা সেকেন্ডে আপডেটেড হচ্ছে, সব চেঞ্জ হতে যাচ্ছে, সব স্টাইলও চেঞ্জ হচ্ছে। বিজেপি যদি মনে করে থাকে একটা কিছু এসব করতে যাবে, ওরা চলে ডালে ডালে, তৃণমূল চলে পাতায় পাতায়। এই মুহূর্তে পার্ক সার্কাসে নজর রাখবো, কারণ সেখানে কলকাতা পুরসভা ইফতার আয়োজন করেছে, ইফতার পার্টি। সেইখানে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত রয়েছেন। ছবিটা জানবো সায়ন্ত ভট্টাচার্য আমাদের প্রতিনিধি থেকে। সায়ন্ত, জন্য মেডিকেল কলেজ করার জন্য রাজ্য সরকার করেছে। রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী কথা বলার চেষ্টা করবো। আমাদের রিপোর্টার সায়ন্ত ভট্টাচার্য এই মুহূর্তে জানাবেন সেখানকার এই মুহূর্তে ছবিটা অবশ্যই আপনাদের লাইভে দেখাচ্ছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উপস্থিত রয়েছেন এই মুহূর্তে পার্ক সার্কাসে। কলকাতা পুরসভা আয়োজন করেছে ইফতার পার্টি, সেখানেই উপস্থিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাদক পাচার মামলায় হুমায়ুন কবিরের জামাইকে তলব করেছে পুলিশ। আগামী শনিবার লালগোলা থানায় হাজিরার নির্দেশ। কৌশিক আমাদের রিপোর্টারের সাথে কথা বলবো। কৌশিক, পুলিশ সূত্রে কি জানা গেল? দেখো, পুলিশ সূত্রে যে এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে মাদক পাচার মামলায় কিন্তু এর আগে হুমায়ুনের যে জামাই লালগোলার বাড়িতে বেশ কিছু সম্পত্তি বাজেয়াপ্ত করেছে, প্রায় 10 কোটিরও বেশি সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। এবং সেই মামলাতে 8ই ফেব্রুয়ারি একটি মামলা রুজু হয়। সেই মামলার ভিত্তিতে কিন্তু তাকে 28 তারিখ তলব করা হয়েছে। শনিবার 11টা নাগাদ লালগোলা থানায় উপস্থিত থাকার কথা বলেছে। যে এনডিপিএস অ্যাক্ট, সেই এনডিপিএস অ্যাক্টে কিন্তু তার বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং সেই মামলায় জিজ্ঞাসাবাদের জন্যই তাকে ডাকা হয়েছে। এবং সেই যে নোটিশ, সেই নোটিশ কিন্তু তার বাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল এবং নোটিশটি কিন্তু তার স্ত্রী অর্থাৎ হুমায়ুনের মেয়ে কিন্তু সেটি রিসিভও করেছেন। এর আগে কিন্তু হুমায়ুনের বাড়িতে যখন সম্পত্তি বাজেয়াপ্ত করার ঘটনা ঘটে সেই সময় কিন্তু প্রতিহিংসা রাজনীতির অভিযোগ তুলেছিলেন। ধন্যবাদ কৌশিক।